যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন বৃষ্টিকে হত্যার রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। আগে দুজনকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়। হত্যার পর টুকরো টুকরো করা হয় মরদেহ, গুম করতে বেছে নেন ভয়াবহ কৌশল। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে, কিন্তু সেই ফেরা আর হলো না, হবেও না। নদীতে ভাসমান কালো পলিথিনে পাওয়া এক খণ্ডিত ও গলিত লাশের টুকরো হয়ে শেষ হলো সব স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর রহস্য কি তবে সেই কালো পলিথিনে লুকিয়ে? গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ বনাঞ্চলে মাছ ধরতে যাওয়া কায়াক শিকারীদের চোখে পড়ে একটি পরিত্যক্ত কালো পলিথিন, আর তাতেই মেলে বৃষ্টির নিথর দেহ। উত্তেজনা আর আতঙ্কের বিষয় ছিল ওই এলাকাটি ঠিক সেই হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি, যেখানে কিছুদিন আগেই পাওয়া যায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। পরপর দুটি ঘটনা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র ও পরিকল্পনা করেই বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমনকে যুক্তরাষ্ট্রের মাটিতেই অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হয়। এর কারণ হচ্ছে, কিছুদিন আগে ঠিক যেইভাবে, যেই জায়গায়, যেই পদ্ধতিতে জামিল লিমনকে উদ্ধার করা হয়, ঠিক সেই জায়গায়, সেই পদ্ধতিতে এবং সেই একইভাবে এবার নাহিদা বৃষ্টিকেও খুঁজে পাওয়া যায়। তো বিষয়টা একেবারে স্পষ্ট যে ঘাতক খুব সূক্ষ্মভাবে এবং গভীর ষড়যন্ত্র করেই, পরিকল্পনা করে এই নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন উভয়কে একই জায়গায়, একই পদ্ধতিতে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়ে এরপরে একই জায়গায় আবার তাদেরকে ফেলে রেখে, যেই বিষয় নিয়ে এবার রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর কিছু নতুন তথ্য দিয়েছে ঘাতক সজীব ওয়াজেদ জয়। যেই কারণে কিন্তু এবার এই হত্যা মামলায় যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই ঘাতক সজীব ওয়াজেদ জয়ের। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য নতুন করে যা দিয়েছে ঘাতক সজীব ওয়াজেদ জয়, এবং যেই কারণে এই হত্যা মামলায় যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই সজীব ওয়াজেদ জয়ের, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর ও নতুন ভয়ঙ্কর কি তথ্য পাওয়া গিয়েছে এবং সর্বশেষ আপডেট কি, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে, কিন্তু সেই ফেরা আর হলো না, হবেও না। নদীতে ভাসমান কালো পলিথিনে পাওয়া এক খণ্ডিত ও গলিত লাশের টুকরো হয়ে শেষ হলো সব স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে জলাশয় থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় পলিথিনের ব্যাগটিতে থাকা পচনশীল দেহাংশটি যে মেধাবী ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টির, তা শুক্রবার নিশ্চিত করেছে পুলিশ। এর আগেই পাওয়া গিয়েছিল তার সহপাঠী জামিল লিমনের ক্ষতবিক্ষত ও খণ্ডিত লাশ। লিমনের পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে তাকে পলিথিনে ভরে রাস্তার পাশে আবর্জনার মতো ফেলে দিয়েছিল। নাহিদাকেও ঠিক একই নির্মমতার শিকার হতে হয়েছে। দুজনের শরীরেই ছিল অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন, যাকে খোদ ফ্লোরিডার শেরিফ নিছকই বিশুদ্ধ শয়তানি বলে আখ্যা দিয়েছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের গণ্ডি পেরিয়ে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করতে গিয়েছিলেন নাহিদা।
ভাই জাহিদ প্রান্তের ভাষায় নাহিদার আজন্ম স্বপ্ন ছিল পড়াশোনা শেষে দেশে ফিরে সমাজের জন্য বড় কিছু করার। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে পরিবারটি পথ চেয়ে বসেছিল, আজ তাদের জগৎ যেন পুরোপুরি উল্টে গেছে। মায়ের বুক ফাটা আর্তনাদ কিছুতেই থামছে না, আর বাবার রক্তচাপ নিবিড়ভাবে নজরে রাখতে হচ্ছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনসুলেট নাহিদার এই গলিত ও খণ্ডিত দেহাবশেষ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। লিমনের মরদেহ 4 মে দেশে পৌঁছানোর কথা, কিন্তু যে মেধাবী সন্তান নিজের পায়ে হেঁটে এক বুক আশা নিয়ে দেশ ছেড়েছিল, তাকে আজ ফিরতে হচ্ছে কালো পলিথিন ব্যাগে মোড়ানো পচনশীল মাংসপিণ্ড হয়ে। এ বিভৎস হত্যাকাণ্ডের পর পরিবারের কাছে তার দেহটা সম্পূর্ণ বা ঠিক মতো পৌঁছাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে এক বুক ভাঙা অনিশ্চয়তা। তাদের সহপাঠীদের মতে উচ্চশিক্ষার এমন করুণ পরিণতি আর স্বপ্নের এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। কিভাবে নিখোঁজ ঘটনা রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে? কিভাবে ধরা পড়ল এই ভয়ঙ্কর অপরাধ? ডিজিটাল সার্চ কিভাবে তদন্তে বড় ভূমিকা রাখলো? কেন সন্দেহভাজনের আচরণ এত অস্বাভাবিক ছিল? দুজনকে কি একই সময়ে হত্যা করা হয়েছে? হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, ঘটনাটি প্রথমে একটি নিখোঁজ ব্যক্তির মামলা হিসেবে শুরু হলেও পরে এটি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হয়। তিনি বলেন, এই ঘটনায় পুরো কমিউনিটি ভেঙে পড়েছে এবং ভিকটিমদের পরিবার গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই তাদের সামনে দুটি সম্ভাবনা ছিল: নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়া অথবা সত্য উদ্ঘাটন করা, এবং শেষ পর্যন্ত তারা সত্য খুঁজে বের করার দিকেই এগিয়েছে। তিনি ব্যাখ্যা করেন, 17 এপ্রিল প্রথম ভিকটিম নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, যা অত্যন্ত অস্বাভাবিক ছিল, কারণ তিনি ছিলেন দায়িত্বশীল এবং নিয়মিত কাজ করতেন। পরদিন 18 এপ্রিল দ্বিতীয় ভিকটিম সম্পর্কেও একই ধরনের উদ্বেগজনক তথ্য আসে। তখনই তদন্তকারীরা বুঝতে পারেন দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তদন্তকারীরা প্রথমে দ্বিতীয় ভিকটিমের বাসায় যান। সেখানে তারা লক্ষ্য করেন একজন রুমমেটের আচরণ অসংলগ্ন এবং সন্দেহজনক। তিনি ভিকটিমদের বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। অন্য রুমমেট সহযোগিতা করে জানান বাসা থেকে কিছু জিনিসপত্র নিখোঁজ রয়েছে। এরপর তদন্তকারীরা ডাম্পস্টার তল্লাশি করে গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেন, যার মধ্যে ছিল রক্তমাখা কাপড়, ব্যক্তিগত জিনিসপত্র এবং অন্যান্য আলামত। এ পর্যায়ে মামলাটি নিখোঁজ থেকে বিপজ্জনক নিখোঁজ কেসে রূপ নেয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে তারা রক্তের বড় দাগ খুঁজে পান, যা রান্নাঘর থেকে শুরু করে সন্দেহভাজনের কক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা মেঝেতে মানুষের দেহের আকৃতির চিহ্নও শনাক্ত করেন। সন্দেহভাজনের ফোন সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল, তবে ফরেনসিক বিশ্লেষণে তারা ভয়ঙ্কর কিছু সার্চ খুঁজে পান, যা হত্যাকাণ্ডের পরিকল্পনার ইঙ্গিত দেয়। শেরিফ জানান, এসব সার্চ হত্যার আগেই করা হয়েছিল, যা প্রমাণ করে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এছাড়া অভিযুক্ত বিভিন্ন সরঞ্জাম কিনেছিল, যা হত্যার পর দেহ গোপন করার কাজে ব্যবহার করা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়, যা প্রতিরোধমূলক আঘাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা গাড়ির ভেতরেও রক্তের চিহ্ন খুঁজে পান এবং প্রযুক্তির সাহায্যে বুঝতে পারেন সন্দেহভাজন নির্দিষ্ট কিছু এলাকায় গিয়েছিল। এর ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। পরে একটি কালো ব্যাগে প্রথম ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়। শেরিফ জানান, মরদেহের অবস্থা অত্যন্ত নৃশংস ছিল এবং তাকে একাধিকবার ছুরি মারা হয়েছিল। এরপর সন্দেহভাজনের পরিবারের কাছ থেকে সহিংস আচরণের অভিযোগ আসে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন। এরপর দ্বিতীয় ভিকটিমকে খোঁজার অভিযান চলতে থাকে এবং কয়েকদিন পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়। দেহের অবস্থা খারাপ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ডিএনএ, দাঁতের তথ্য এবং পোশাকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। শেরিফ জানান, এখন দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এই তদন্তে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সবাই দিনরাত কাজ করেছে। তিনি উল্লেখ করেন, প্রকৃত সাফল্য হতো যদি ভিকটিমদের জীবিত উদ্ধার করা যেত, তবে অন্তত সত্য ঘাটন করা গেছে এবং পরিবারগুলো কিছুটা হলেও মানসিক শান্তি পাবে। তবে তদন্ত এখনও শেষ হয়নি এবং আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ভবিষ্যতে অতিরিক্ত অভিযোগও আনা হতে পারে। মোটিভ সম্পর্কে তিনি জানান, এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তকারীরা এখনও খুঁজে বের করার চেষ্টা করছেন। ভিকটিমদের মধ্যে সম্পর্কে প্রসঙ্গে তিনি বলেন, কোনো রোমান্টিক সম্পর্কের প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে সন্দেহভাজন ব্যক্তি তদন্তের সময় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে, যা তাকে আরও সন্দেহজনক করে তুলেছে। তিনি আরও বলেন, সন্দেহভাজন
সন্দেহভাজন ব্যক্তি সাধারণ বিষয়ে কথা বলতে আগ্রহী ছিল, কিন্তু ভিকটিমদের বিষয়ে প্রশ্ন করা হলে চুপ হয়ে যেত এবং কোনো আবেগ প্রকাশ করত না। শেরিফ আরও জানান, তদন্তকারীরা ধারণা করছেন দুই ভিকটিম একই সময়ে এবং একই স্থানে হত্যার শিকার হয়েছেন, যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং তদন্ত চলছে। তিনি প্রযুক্তি ব্যবহারের বিষয়েও মন্তব্য করেন এবং বলেন, এমন প্ল্যাটফর্মগুলোতে যদি সন্দেহজনক কার্যকলাপ দেখা যায় তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যে তদন্তে সহযোগিতা করছে এবং আরও তথ্য দিলে তা তদন্তে সহায়ক হবে। দেহ পরিবহনের বিষয়ে তিনি জানান, অভিযুক্ত অ্যাপার্টমেন্টের একটি ট্রলি ব্যবহার করে মরদেহ গাড়িতে নিয়ে যায় এবং গভীর রাতে কম লোকজন থাকার সুযোগে সেগুলো ফেলে দেয়। তিনি বলেন, এই ঘটনা আমেরিকার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, কারণ মানুষ এখানে ভালো জীবনের আশায় আসে, কিন্তু এমন ঘটনা সেই বিশ্বাসকে নাড়িয়ে দেয়। সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো সন্দেহজনক আচরণ দেখা যায় বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো উচিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় 17 এপ্রিল বিকেল 4:30টার কিছু পর সাউথ ফ্লোরিডার ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল 10টার পর থেকে তিনি তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি। ওমর হোসাইন তার বান্ধবী নাহিদাকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েকবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পান। এরপর ওমর তাদের দুইজনের বন্ধু জামিল আহমেদ লিমনকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু লিমনের ফোনটিও বন্ধ পান তিনি। হোসাইন বলেন, এরপর তিনি অ্যাভালন হাইটস স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্সে লিমনের ফ্ল্যাটে যান। লিমনের স্কুটারটি সেখানেই ছিল। লিমনের বাসায় থাকা আরেকজন ঋষিত রাজ মাথুর তাকে জানান, তিনিও লিমনকে দেখেননি। লিমনের শোবার ঘরের দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। নিশাত তাসনিম নামের আরেক বন্ধু বলেন, 16 এপ্রিল বৃষ্টির সঙ্গে তার 2 বার কথা হয়েছিল, তবে বিকেল 5টায় বৃষ্টির সঙ্গে তার দেখা করার কথা থাকলেও বৃষ্টি আসেননি। ইউএসএফ ক্যাম্পাসের কেন্দ্রে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে বৃষ্টির কার্যালয়ে তার কিছু জিনিসপত্র পায় পুলিশ। এর মধ্যে তার আইপ্যাড ও টিফিন বক্সও ছিল। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন দুপুরের কিছুক্ষণ পরই ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন বৃষ্টি। ওই ভিডিওতে নিখোঁজ হওয়ার আগে রোদের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় বৃষ্টিকে উত্তর দিকে হেঁটে যেতে দেখা যায়। লিমনকে খুঁজে বের করতে ইউএসএফ পুলিশ তার ফোনের সিগন্যাল ট্র্যাক করে। সিগন্যাল পিঙ্ক করে দেখা যায় 16 এপ্রিল মধ্য বিকেলে ফোনটির অবস্থান ইউএসএফ ক্যাম্পাসেই ছিল। এরপর 16 এপ্রিল দিনের শেষের দিকে ফোনটির অবস্থান কোর্টনি ক্যাম্পবেল কজওয়ের কাছাকাছি দেখায়। আরো 2 বার সিগন্যাল ট্র্যাক করে ফোনটি ক্লিয়ার ওয়াটার বিচের উত্তরে সাউন্ড কি পার্ক এলাকায় পাওয়া যায়। বাংলাদেশি 2 শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি তারা কত শত স্বপ্ন নিয়ে এরপরে যুক্তরাষ্ট্রের মাটিতে তারা উড়াল দিয়েছিল। তাদের স্বপ্ন ছিল যে সেই দেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এরপরে তাদের এবং তাদের পরিবারের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো তারা বাস্তবায়ন করবে, কিন্তু এত নৃশংসভাবে এবং এত জঘন্যভাবে তাদের এই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, যেটা আয়ামে জাহিলি যুগকেও হার মানাবে। এত ভয়ঙ্করভাবে তাদেরকে যে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে, সেই ভয়ঙ্কর তথ্যগুলো কিন্তু এখন এই জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি তাদেরকে উদ্ধার করার পরে বিস্তারিত তথ্য এখন বেরিয়ে আসছে। এত ভয়ঙ্করভাবে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, এটা এই দেশের মানুষ কখনো কল্পনাও করেনি এবং তারাও কখনো কল্পনা করেনি। এবং তাদেরকে খুব ঠান্ডা মাথায় গভীর ষড়যন্ত্র করে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এরপরে কিন্তু তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে যারাই বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য পাড়ি দেয়, তাদের নতুন করে আবারও ভাবতে হবে যে তারা কোন পরিবেশে কাদের সাথে মিশে তারা সেখানে বসবাস করছে বা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাদের আশেপাশে এরকম ভয়ঙ্কর ঘাতকরা ঘুরে ফিরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা সূক্ষ্ম পরিকল্পনা করছে কিনা এই সম্পর্কে অবশ্যই বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দেওয়া মানুষদের অবশ্যই সোচ্চার হতে হবে। এবং এই নৃশংস যে ঘটনা এখন বেরিয়ে এসেছে,
এই ঘটনায় ঘাতককে একেবারে সর্বোচ্চ শাস্তি যুক্তরাষ্ট্রের মাটিতে যাতে করে দেওয়া হয় সেই দাবি এদেশের মানুষের এবং এই বাংলাদেশি দুই শিক্ষার্থীর পরিবারের। সুতরাং ঘাতককে যদি সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় তাহলে হয়তোবা এই শিক্ষার্থীদের পরিবার তারা কিছুটা হলেও হয়তোবা তারা স্বস্তি পাবে যে না, তাদের পরিবারের সদস্যদের যারা ঘাতক তাদের যথোপযুক্ত শাস্তি প্রদান করা হয়েছে। সুতরাং এটাই দাবি জানাচ্ছি যে যারা এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে নৃশংসভাবে মেরে ফেলার ঘটনায় যারা দায়ী তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি যুক্তরাষ্ট্রের মাটিতে প্রদান করা হয়। আপনি এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।